প্রিয় পাঠক, গল্প নিয়ে গল্প চ্যানেলে আপনাকে স্বাগতম। আজকের পর্বে আমরা যে গল্পটি পড়ব তার নাম সঙ্গিনী। লিখেছেন জনপ্রিয় কথাসাহিত্যিক হুমায়ুন আহমেদ। প্রতিবারের মতো গল্প শেষে এবারও থাকছে গল্প নিয়ে সামান্য আলোচনা শুনতে, তাই শেষ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। শুরু করছি গল্প সঙ্গিনী। মিসির আলি বললেন, গল্প শুনবেন নাকি? আমি ঘড়ির দিকে তাকালাম। রাত মন্দ হয়নি, 10টার মতো বাজে। বাসায় ফেরা দরকার। আকাশের অবস্থাও ভালো না, গুড়গুড় করে মেঘ ডাকছে। আষাঢ় মাস, যে কোনো সময় বৃষ্টি নামতে পারে। আমি বললাম, আজ থাক, আরেকদিন শুনব। রাত অনেক হয়েছে, বাসায় চিন্তা করবে। মিসির আলি হেসে ফেললেন। আমি বিস্মিত হয়ে বললাম, হাসছেন কেন? মিসির আলি হাসতে হাসতে বললেন, বাসায় কে চিন্তা করবে? আপনার স্ত্রী কি বাসায় আছেন? আমার তো ধারণা তিনি রাগ করে বাচ্চাদের নিয়ে বাবার বাড়িতে চলে গেছেন। মিসির আলির পর্যবেক্ষণ ক্ষমতা এবং সামান্য সূত্র ধরে সিদ্ধান্তে চলে যাবার প্রায় অলৌকিক ক্ষমতার সঙ্গে আমি পরিচিত। তবুও বিস্মিত হলাম। আমার স্ত্রীর সঙ্গে আজ দুপুরেই বড় ধরনের ঝগড়া হয়েছে। সন্ধ্যাবেলায় সে সুটকেস গুছিয়ে বাবার বাড়ি চলে গেছে। একা একা খালি বাড়িতে থাকতে অসহ্য বোধ হচ্ছিল বলে মিসির আলির কাছে এসেছি। তবে এই ঘটনার কিছুই বলিনি। আগ বাড়িয়ে পারিবারিক ঝগড়ার কথা বলে বেড়ানোর কোনো মানে হয় না। আমি সিগারেট ধরাতে ধরাতে বললাম, ঝগড়া হয়েছে বুঝলেন কি করে? অনুমানে বলেছি। অনুমানটাই বা কী করে করলেন? আমি লক্ষ্য করলাম আপনি আমার কাছে কোনো কাজে আসেননি, সময় কাটাতে এসেছেন। গল্প করছেন এবং আমার গল্প শুনছেন। কোনো কিছুতেই তেমন আনন্দ পাচ্ছেন না, অর্থাৎ কোনো কারণে মন বিক্ষিপ্ত। আমি বললাম, ভাবি কেমন আছেন? আপনি বললেন, ভালো। কিন্তু বলার সময় আপনার মুখ কঠিন হয়ে গেল, অর্থাৎ ভাবির সঙ্গে ঝগড়া হয়েছে। আমি তখন নিশ্চিত হবার জন্য বললাম, আমার সঙ্গে 4টা ভাত খান। আপনি তক্ষুনি রাজি হয়ে গেলেন। আমি ধরে নিলাম রাগারাগি হয়েছে এবং আপনার স্ত্রী বাসায় নেই। আপনার একা একা লাগছে বলেই আপনি এসেছেন আমার কাছে। এই সিদ্ধান্তে আসার জন্যে শার্লক হোমস হতে হয় না, একটু ঠান্ডা মাথায় চিন্তা করলেই বোঝা যায়। আমি কিছু বললাম না। মিসির আলি বললেন, চা চড়াচ্ছি, চা খেয়ে গল্প শুনুন, তারপর এইখানেই শুয়ে ঘুমিয়ে পড়ুন। খালি বাসায় একা রাত কাটাতে ভালো লাগবে না, তাছাড়া বৃষ্টি নামতে পারে। এটাও কি আপনার লজিক্যাল ডিডাকশন? না না, এটা হচ্ছে উইশফুল থিঙ্কিং। গরমে কষ্ট পাচ্ছি, বৃষ্টি হলে জীবন বাঁচে। তবে বাতাস ভারী, বৃষ্টি দেরি নেই বলেই আমার ধারণা। বাতাসের আবার হালকা ভারী কি? আছে আছে, হালকা ভারীর ব্যাপার আছে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ যখন বেড়ে যায় তখন বাতাস হয় ভারী। সেটা আমি বুঝতে পারি মাথার চুলে হাত দিয়ে। জলীয় বাষ্পের পরিমাণের উপর নির্ভর করে মাথার চুল নরম বা শক্ত হয়। শীতকালে মাথার চুলে হাত দিয়ে দেখবেন একরকম, আবার গরমকালে যখন বাতাসে হিউমিডিটি অনেক বেশি তখন অন্যরকম। আমার কাছে তো সবসময় একই রকম লাগে। মিসির আলি ঘর ফাটিয়ে হাসতে লাগলেন। ভাবটা এরকম যেন এর চেয়ে মজার কথা আগে শোনেননি। আমি বোকার মতো বসে রইলাম। অস্বস্তিও লাগতে লাগলো। খুব বুদ্ধিমান মানুষের সঙ্গে গল্প করার মধ্যেও এক ধরনের অস্বস্তি থাকে, নিজেকে খুব তুচ্ছ মনে হয়। মিসির আলি স্টোভে চায়ের পানি বসিয়ে দিলেন। শোঁ শোঁ শব্দ হতে লাগলো। এই যুগে স্টোভ প্রায় চোখেই পড়ে না। মিসির আলি এই বস্তু কোত্থেকে জোগাড় করেছেন কে জানে। কিছুক্ষণ পর পর পাম্প করতে হয়, অনেক যন্ত্রণা। চায়ের কাপ হাতে বিছানায় এসে বসামাত্র বৃষ্টি শুরু হলো, তুমুল বর্ষণ। মিসির আলি বললেন, আমার বেহেস্তে যেতে ইচ্ছে করে না কেন জানেন? জানি না। বেহেস্তে যেতে ইচ্ছে করে না কারণ সেখানে ঝড় বৃষ্টি নেই। এয়ার কুলার বসানো একটা ঘরের মতো সেখানকার আবহাওয়া। তাপ বাড়বেও না, কমবেও না, অনন্তকাল একই থাকবে। কোনো মানে হয়? আপনি কি বেহেশত দোজখ এসব নিয়ে মাথা ঘামান? না, ঘামাই না। সৃষ্টিকর্তা নিয়ে মাথা ঘামান? হ্যাঁ, ঘামাই। খুব চিন্তা করি, কোনো কুল কিনারা পাই না। পৃথিবীর সমস্ত ধর্মগ্রন্থ কি বলে জানেন? বলে, সৃষ্টিকর্তা বা ঈশ্বর পারেন না এমন কিছুই নেই, তিনি সব পারেন। অথচ আমার ধারণা তিনি 2টা জিনিস পারেন না, যা মানুষ পারে। আমি অবাক হয়ে বললাম, উদাহরণ দিন তো। সৃষ্টিকর্তা নিজেকে ধ্বংস করতে পারেন না, মানুষ পারে। আবার সৃষ্টিকর্তা দ্বিতীয় একজন সৃষ্টিকর্তা তৈরি করতে পারেন না, মানুষ কিন্তু পারে। সে সন্তানের জন্ম দেয়। আপনি তাহলে একজন নাস্তিক? না না, আমি নাস্তিক না, আমি খুবই আস্তিক। আমি এমন সব রহস্যময় ঘটনা আমার চারপাশে ঘটতে দেখেছি যে বাধ্য হয়ে আমাকে আস্তিক হতে হয়েছে।
ব্যাখ্যাতীত সব ঘটনা। যেমন স্বপ্নের কথাটাই ধরুন, সামান্য স্বপ্ন অথচ ব্যাখ্যাতীত একটা ঘটনা। ব্যাখ্যাতীত হবে কেন? ফ্রয়েড তো চমৎকার ব্যাখ্যা করেছেন বলে শুনেছি। মোটেই চমৎকার ব্যাখ্যা করেননি। স্বপ্নের পুরো ব্যাপারটাই তিনি অবদমিত কামনার উপর চাপিয়ে দিয়ে লিখলেন ইন্টারপ্রিটেশনস অফ ড্রিম। তিনি শুধু বিশেষ এক ধরনের স্বপ্নই ব্যাখ্যা করলেন, অন্য দিক সম্পর্কে চুপ করে রইলেন। যদিও তিনি খুব ভালো করেই জানতেন মানুষের বেশ কিছু স্বপ্ন আছে যা ব্যাখ্যা করা যায় না। তিনি এই নিয়ে প্রচুর কাজও করেছেন, কিন্তু প্রকাশ করেননি, নষ্ট করে ফেলেছেন। তার ছাত্র প্রফেসর জাং কিছু কাজ করেছেন, মূল সমস্যায় পৌঁছাতে পারেননি। বলতে বাধ্য হয়েছেন যে কিছু কিছু স্বপ্ন মানুষ কেন দেখে তা বলা যাচ্ছে না। যেমন একটা লোক স্বপ্নে দেখল হঠাৎ মাথার উপর সিলিং ফ্যানটা খুলে পড়ে গেল। স্বপ্ন দেখার দুদিন পর দেখা গেল সত্যি সত্যি সিলিং ফ্যান খুলে পড়ে গেছে। এই ধরনের স্বপ্নকে বলে প্রিকগনিশন ড্রিম। এর একটিই ব্যাখ্যা, স্বপ্নে মানুষ ভবিষ্যৎ দেখতে পাচ্ছে, যা সম্ভব নয়। কাজেই এ জাতীয় স্বপ্ন ব্যাখ্যাতীত। আমি বললাম, এমনও তো হতে পারে যে কাকতালীয়ভাবে মিলে গেছে। হতে পারে। প্রচুর কাকতালীয় ব্যাপার পৃথিবীতে ঘটছে। তবে কাকতালীয় ব্যাপারগুলোকে একটা স্ট্যাটিস্টিক্যাল প্রবাবিলিটির ভেতরে থাকতে হবে। প্রিকগনিশন ড্রিমের ক্ষেত্রে তা থাকে না। বুঝতে পারছি না। বোঝানোটা একটু কঠিন। আমি বরং স্বপ্ন সম্পর্কে গল্প বলি, শুনতে চান? বলুন শুনি। ভৌতিক কিছু? না না, ভৌতিক না, তবে রহস্যময় তো বটেই। আরেক দফা চা হয়ে যাক। হোক। কি ঠিক করলেন, থেকে যাবেন? বৃষ্টি কিন্তু বাড়ছে। আমি থেকে যাওয়াই ঠিক করলাম। মিসির আলি চা নিয়ে বিছানায় পা তুলে বসলেন। গল্প শুরু হলো। ছোটবেলায় আমাদের বাসায় খাবনামা নামে একটা স্বপ্ন তথ্যের বই ছিল। কোন স্বপ্ন দেখলে কি হয় সব ওই বইয়ে লেখা। আমার মা ছিলেন বইটার বিশেষ ভক্ত। ঘুম থেকে উঠে বলতেন, ও মিসির, বইটা একটু দেখ তো, একটা স্বপ্ন দেখলাম, স্বপ্নের মানে কি বল। আমি বই নিয়ে বসতাম। দেখ তো বাবা, গরুর স্বপ্ন দেখলে কি হয়। আমি বই উল্টে জিজ্ঞেস করলাম, কি রঙের গরু মা, সাদা না কালো? এই তো মুশকিলে ফেললি, সাদা না কালো খেয়াল নাই। সাদা রঙের গরু হলে ধনলাভ, কালো রঙের গরু হলে বিবাদ। কার সঙ্গে বিবাদ? তোর বাবার সাথে? লেখা নাই তো মা। মা চিন্তিত হয়ে পড়তেন। স্বপ্ন নিয়ে চিন্তার তার কোনো শেষ ছিল না। আর কত বিচিত্র স্বপ্ন যে দেখতেন। একবার দেখলেন দুটা অন্ধ চড়ুই পাখি। খাবনামায় অন্ধ চড়ুই পাখি দেখলে কি হয় লেখা নেই, কবুতর দেখলে কি হয় লেখা আছে। মার কারণেই খাবনামা ঘাঁটতে ঘাঁটতে একসময় পুরো বইটা আমার মুখস্থ হয়ে গেল। স্বপ্ন বিশারদ হিসাবে আমার নাম রটে গেল। যে যা দেখে আমাকে এসে অর্থ জিজ্ঞেস করে। এই করতে গিয়ে জানলাম কত বিচিত্র স্বপ্নই না মানুষ দেখে। সেই সঙ্গে মজার মজার কিছু জিনিসও লক্ষ্য করলাম। যেমন অসুস্থ মানুষরা সাধারণত বিকট সব দুঃস্বপ্ন দেখে। বোকা মানুষদের স্বপ্নগুলো হয় সরল ধরনের। বুদ্ধিমান মানুষরা খুব জটিল স্বপ্ন দেখে। সমাজে প্রতিষ্ঠিত ব্যক্তিরা একটা স্বপ্ন প্রায়ই দেখে। সেটা হচ্ছে কোনো একটি অনুষ্ঠানে সে সম্পূর্ণ নগ্ন হয়ে উপস্থিত হয়েছে। সবার গায়ে ভালো পোশাক আশাক, শুধু সেই পুরোপুরি নগ্ন। কেউ তা লক্ষ্য করছে না। মিসির আলি সাহেব কথা বন্ধ করে আমার দিকে তাকিয়ে বলল, এই জাতীয় স্বপ্ন কি আপনি কখনো দেখেছেন? আমি বললাম, না। একটা স্বপ্নই আমি বারবার দেখি। পরীক্ষার হলে পরীক্ষা দিতে বসেছি। খুব সহজ প্রশ্ন, সবগুলোর উত্তর আমার জানা। লিখতে গিয়ে দেখি কলম দিয়ে কালি বেরোচ্ছে না। কলমটা বদলে অন্য কলম নিলাম, সেটা দিয়েও কালি বেরোচ্ছে না। এদিকে ঘন্টা পড়ে গেছে। এই স্বপ্নটাও খুব কমন, আমিও দেখি। একবার দেখলাম বাংলা পরীক্ষা, প্রশ্ন দিয়েছে অঙ্কের। কঠিন সব অঙ্ক। বাদরের তৈলাক্ত বাঁশ বেয়ে ওঠার অঙ্ক। একটা বাদরের জায়গায় দুটা বাদর। একটা খানিকটা ওঠে, অন্যটা তার লেজ ধরে টেনে নিচে নামায়। খুবই জটিল ব্যাপার। বাঁশের সবটা আবার তৈলাক্ত না, কিছুটা তেল ছাড়া। আমি বিস্মিত হয়ে বললাম, সত্যি কি এমন স্বপ্ন দেখেছেন? জি না, ঠাট্টা করে বলছি। জটিল সব অঙ্ক ছিল এইটুকুই মনে আছে। যাই হোক, ছোটবেলা থেকেই এই সব কারণে স্বপ্নের দিকে আমি ঝুঁকলাম। দেশের বাইরে যখন প্যারাসাইকোলজি নিয়ে পড়তে গেলাম, তখন স্পেশাল টপিক নিলাম ড্রিম। ড্রিম ল্যাবরেটরিতে কাজও করলাম। আমার প্রফেসর ছিলেন ডক্টর সুইন হার্ন, দুঃস্বপ্নের ব্যাপারে যাকে পৃথিবীর সেরা বিশেষজ্ঞ বলা যেতে পারে। দুঃস্বপ্ন অ্যানালাইসিসের তিনি একটা টেকনিক বের করেছেন, যার নাম সুইন হার্ন অ্যানালাইসিস। সুইন হার্ন অ্যানালাইসিসে ব্যাখ্যা করা যায় না এমন সব দুঃস্বপ্নের একটা ফাইল তার কাছে ছিল। সেই ফাইল তিনি তার গ্র্যাজুয়েট ছাত্রদের দিতেন না। আমাকে তিনি খুবই পছন্দ করতেন। সম্ভবত সে কারণেই সেই ফাইল ঘাটার সুযোগ হয়ে গেল।
ফাইল পড়ে আমি হতভম্ব। ব্যাখ্যাতীত সব ব্যাপার। একটা উদাহরণ দিই। নিউ ইংল্যান্ডের একটা 23 বছর বয়সী মেয়ে দুঃস্বপ্ন দেখা শুরু করলো। তার নাভিমূল থেকে একটা হাত বের হয়ে আসছে। স্বাভাবিক হাতের চেয়ে সরু, লম্বা লম্বা আঙ্গুল। হাতটার রং নীলচে, খুব তুলতুলে। দুঃস্বপ্নটা সে প্রায়ই দেখতে লাগলো। প্রতিবারই স্বপ্ন ভাঙত বিকট চিৎকারে। তাকে ড্রিম ল্যাবরেটরিতে ভর্তি করা হলো। প্রফেসর সুইনহান রোগিণীর মনোবিশ্লেষণ করলেন। অস্বাভাবিক কিছুই পেলেন না। মেয়েটিকে পাঠিয়ে দেওয়া হলো নিউ ইংল্যান্ডে। তার কিছুদিন পর মেয়েটি লক্ষ্য করল তার নাভিমূল ফুলে উঠেছে। এক ধরনের নন ম্যালিগন্যান্ট গ্রোথ হচ্ছে। 1 মাসের মধ্যে সেই টিউমার মানুষের হাতের আকৃতি ধারণ করল। টিউমারটির মাথায় মানুষের হাতের আঙ্গুলের মতো 5টি আঙ্গুল। আমি মিসির আলীকে থামিয়ে দিয়ে বললাম, ভাই, এই গল্পটা থাক, শুনতে ভালো লাগছে না, ঘেন্না লাগছে। ঘেন্না লাগার মতোই ব্যাপার। ছবি দেখলে আরও ঘেন্না লাগবে। মেয়েটির ছবি ছাপা হয়েছে নিউ ইংল্যান্ড জার্নাল অফ মেডিসিনে। ছবি দেখতে চান? জি না। পিএইচডি প্রোগ্রামে গিয়েছিলাম। পিএইচডি না করেই ফিরতে হলো। প্রফেসরের সঙ্গে ঝামেলা হলো। যে লোক আমাকে এত পছন্দ করত সেই 20 নজরে দেখতে লাগলো। এমএস ডিগ্রি নিয়ে দেশে ফিরলাম। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পার্ট টাইম টিচিংয়ের একটা ব্যবস্থা হলো। ছাত্রদের অ্যাবনর্মাল বিহেভিয়ার পড়াই। স্বপ্ন সম্পর্কেও বলি। স্বপ্নের সঙ্গে মানুষের অস্বাভাবিক আচরণের একটা সম্পর্ক বের করার চেষ্টা করি। ছাত্রদের বলি, তোমরা যদি কখনো কোনো ভয়ঙ্কর স্বপ্ন দেখো তাহলে আমাকে বলবে। ছাত্ররা প্রায়ই এসে স্বপ্ন বলে যায়। ওদের কোনো স্বপ্নই তেমন ভয়ঙ্কর না। সাপে তাড়া করেছে, আকাশ থেকে মাটিতে পড়ে যাচ্ছে, এই জাতীয় স্বপ্ন। আমার ইচ্ছা ছিল দুঃস্বপ্ন নিয়ে গবেষণার কিছু কাজ করব। সেই ইচ্ছা সফল হলো না। দুঃস্বপ্ন দেখছে এমন লোকজনই পাওয়া গেল না। আমি গবেষণার কথা যখন ভুলে গেলাম, তখন এলো লোকমান ফকির। লোকমান ফকিরের বাড়ি কুমিল্লার নবীনগরে। বয়স 30-35। শিপিং কর্পোরেশনের মোটামুটি ধরনের চাকরি করে। 2 কামরার একটা বাড়ি ভাড়া করেছে কাঁঠালবাগানে। বিয়ে করেনি, তবে বিয়ের চিন্তাভাবনা করছে। তার এক মামাতো বোনের সঙ্গে বিয়ের কথাবার্তা হচ্ছে। মেয়েটিকে তার পছন্দ নয়, তবে অপছন্দের কথা সে সরাসরি বলতেও পারছে না, কারণ তার এই মামা তাকে পড়াশোনা করিয়েছেন। ছেলেটি এক সন্ধ্যায় আমার সঙ্গে দেখা করতে এলো। আমি তাকে দেখে চমকে উঠলাম। মুখ পাণ্ডুর বর্ণ, মৃত মানুষের চোখের মতো ভাবলেশীন চোখ। যৌবনে নিজস্ব যে জ্যোতি যুবক যুবতীর চোখে থাকে তার কিছুই নেই। ছেলেটি হাঁটছে খুঁড়িয়ে খুঁড়িয়ে। কিছুক্ষণ পরপরই চমকে উঠছে। সে ঘরে ঢুকে বিনা ভূমিকায় বলল, স্যার, আপনি আমাকে বাঁচান। আমি ছেলেটিকে বসালাম, পরিচয় নিলাম। হালকা কিছু কথাবার্তা বলে তাকে স্বাভাবিক করার চেষ্টা করলাম। তাতে খুব লাভ হলো বলে মনে হলো না। তার অস্থিরতা কমল না। লক্ষ্য করলাম সে স্থির হয়ে বসতেও পারছে না, খুব নড়াচড়া করছে। আমি বললাম, তোমার সমস্যাটা কি? ছেলেটি রুমাল দিয়ে কপালের ঘাম মুছতে মুছতে প্রায় অস্পষ্ট গলায় বলল, স্যার, আমি আমি দুঃস্বপ্ন দেখি, ভয়ঙ্কর দুঃস্বপ্ন। আমি বললাম, দুঃস্বপ্ন দেখে না এমন মানুষকে তুমি খুঁজে পাবে না। সাপে তাড়া করছে, বাঘে তাড়া করছে, আকাশ থেকে নিচে পড়ে যাওয়া, এগুলো খুবই কমন স্বপ্ন। সাধারণত হজমের অসুবিধা হলে লোকজন দুঃস্বপ্ন দেখে। ঘুমের অসুবিধা হলেও দেখে। তুমি শুয়ে আছো, মাথার নিচ থেকে বালিশ সরে গেল, তখনও এরকম স্বপ্ন তুমি দেখতে পারো। শারীরিক অস্বস্তির একটা প্রকাশ ঘটে দুঃস্বপ্নে। আগুনে পোড়ার স্বপ্ন মানুষ কখন দেখে জানো? যখন পেটে গ্যাস হয়, সেই গ্যাসে বুক জ্বালাপোড়া করে, তখন সে স্বপ্ন দেখে তাকে জ্বলন্ত আগুনে ফেলে দেওয়া হয়েছে। স্যার, আমার স্বপ্ন এইরকম না, অন্যরকম। ঠিক আছে, গুছিয়ে বলো, শুনে দেখি কী রকম। ছেলেটি সঙ্গে সঙ্গে কথা শুরু করলো। মুখস্থ বলে যাবার মতো করে বলে যেতে লাগলো। মনে হয় আগে থেকে ঠিকঠাক করে এসেছে এবং অনেকবার রিহার্সাল দিয়েছে। কথা বলার সময় একবারও আমার চোখের দিকে তাকালো না। যখন প্রশ্ন করলাম তখনও না। প্রথমবার স্বপ্নটা দেখি বুধবার রাতে। 11টার দিকে ঘুমোতে গেছি। আমার ঘুমের কোনো সমস্যা নেই, শোয়া মাত্র ঘুমিয়ে পড়তে পারি। সে রাতেও তাই হলো। বিছানায় শোয়া মাত্র ঘুমিয়ে পড়েছি, সঙ্গে সঙ্গে এই স্বপ্নটা দেখেছি। কি করে বুঝলে শোয়া মাত্র স্বপ্ন দেখেছ? জেগে উঠে ঘড়ি দেখেছি, 11টা 10। স্বপ্নটা বলো। আমি দেখলাম খোলামেলা একটা মাঠের মতো জায়গা, খুব বাতাস বইছে, শো শো শব্দ হচ্ছে, রীতিমতো শীত লাগছে। আমার চারদিকে অনেক মানুষ, কিন্তু ওদের কাউকে দেখতে পাচ্ছি না। এদের কথা শুনতে পাচ্ছি, হাসির শব্দ শুনছি। একটা বাচ্চা ছেলে কাঁদছে, তাও শুনছি। বুড়া মতো একটা লোকের কাশির শব্দ শোনা যাচ্ছে, কিন্তু কাউকে আবছাভাবেও দেখতে পাচ্ছি না। একবার মনে হলো আমি বোধহয় অন্ধ হয়ে গেছি। চারিদিকে
খুব তীক্ষ্ণ চোখে তাকালাম। মাঠ দেখতে পাচ্ছি, কুয়াশা দেখতে পাচ্ছি, কিন্তু মানুষজন দেখছি না, অথচ তাদের কথা শুনছি। হঠাৎ ওদের কথাবার্তা সব থেমে গেল। বাতাসে শো শো শব্দও বন্ধ হয়ে গেল। মনে হলো কেউ যেন এসেছে। তার ভয়ে সবাই চুপ করে গেছে। আমার নিজেরও প্রচণ্ড ভয় লাগলো, এক ধরনের অন্ধ ভয়। তখন শ্লেষা জড়িত মোটা গলায় কি একজন বলল, ছেলেটা তো দেখি এসেছে, মেয়েটা কোথায়? কেউ জবাব দিল না। খানিকক্ষণের জন্যে বাচ্চা ছেলেটার কান্না শোনা গেল, সঙ্গে সঙ্গে থেমেও গেল। মনে হলো কেউ যেন তার মুখে হাত চাপা দিয়ে কান্না বন্ধ করার চেষ্টা করছে। ভারী গলায় লোকটা আবার কথা বলল, মেয়েটা দেরি করছে কেন? কেন এত দেরি? ছেলেটাকে তো বেশিক্ষণ রাখা যাবে না, এর ঘুম পাতলা হয়ে এসেছে, ও জেগে যাবে। হঠাৎ চারদিকে সাড়া পড়ে গেল। একসঙ্গে সবাই বলে উঠল, এসেছে, এসেছে, মেয়েটা এসেছে। আমি চমকে উঠে দেখলাম আমার পাশে একটা মেয়ে দাঁড়িয়ে আছে। খুব রোগা একটা মেয়ে, অসম্ভব ফর্সা, বয়স 18-19। এলোমেলোভাবে শাড়ি পরা, লম্বা চুল, চুলগুলো ছেড়ে দেওয়া, বাতাসে উড়ছে। মেয়েটা ভয়ে থরথর করে কাঁপছে। আমি অবাক হয়ে মেয়েটার দিকে তাকিয়ে আছি। সে অসংকোচে আমার হাত ধরে কাঁপা কাঁপা গলায় বলল, আমার ভয় করছে, আমার ভয় করছে। আমি বললাম, আপনি কে? সে বলল, আমার নাম নার্গিস। আপনি যা দেখছেন তার স্বপ্ন, ভয়ঙ্কর স্বপ্ন। একটু পরই বুঝবেন। আগে এই স্বপ্নটা শুধু আমি একা দেখতাম, এখন মনে হয় আপনিও দেখবেন। মেয়েটা কাঁদতে শুরু করলো। আতঙ্কে অস্থির হয়ে আমার গা ঘেঁষে দাঁড়ালো। কাঁদতে কাঁদতে বলল, আপনি কিছু মনে করবেন না, আমার ভয় লাগছে বলেই আমি এভাবে দাঁড়িয়ে আছি। এরা প্রতি মাসে একবার করে আমাকে এই স্বপ্নটা দেখায়। আমি বললাম, এরা কারা? জানি না, কিচ্ছু জানি না। আপনি থাকায় কেন জানি একটু ভরসা পাচ্ছি, যদিও জানি আপনি কিছুই করতে পারবেন না। কিছুই না, কিছুই না, কিছুই না। মেয়েটি হাঁপাতে শুরু করলো। আর তখন সেই ভারী এবং শ্লেষা জড়ানো কণ্ঠ চিৎকার করে বলল, সময় শেষ, দৌড়াও, দৌড়াও, দৌড়াও। সেই চিৎকারের মধ্যে ভয়ঙ্কর পৈশাচিক কিছু ছিল। আমার শরীরের প্রতিটা স্নায়ু থরথর করে কাঁপতে লাগলো। চোখের সামনে কুয়াশা কেটে যেতে লাগলো। চারিদিকে তীব্র আলো, এত তীব্র যে চোখ ধাঁধিয়ে যায়। যাদের কথা শুনছিলাম অথচ দেখতে পাচ্ছিলাম না, এই আলোয় সবাইকে স্পষ্ট দেখতে পেলাম। এরা 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 কি? এরা মানুষ না, অন্য কিছু। লম্বাটে পশুর মতো মুখ, হাত পা মানুষের মতো, সবাই নগ্ন। এরা অদ্ভুত এক ধরনের শব্দ করতে লাগলো। আমার কানে বাজতে লাগলো, দৌড়াও, দৌড়াও। আমরা দৌড়াতে শুরু করলাম। আমাদের পেছনে সেই জন্তুর মতো মানুষগুলো দৌড়াচ্ছে। আমরা ছুটছি মাঠের উপর দিয়ে। সেই মাঠে কোনো ঘাস নেই। সমস্ত মাঠ ময় অযুত নিযুত লক্ষ কোটি ধারালো ব্লেড সারি সারি সাজানো। সেই ব্লেডে আমার পা কেটে ছিন্ন ভিন্ন হয়ে যাচ্ছে। তীব্র তীক্ষ্ণ যন্ত্রণা। চিৎকার করে উঠলাম। আর তখনই ঘুম ভেঙে গেল। দেখি ঘামে সমস্ত বিছানা ভিজে গেছে। এই তোমার স্বপ্ন? জি। দ্বিতীয় স্বপ্ন কখন দেখলে? ঠিক 1 মাস পর। সেই মেয়েটিও কি দ্বিতীয় স্বপ্নে তোমার সঙ্গে ছিল? জি। একই স্বপ্ন না একটু অন্যরকম? একই স্বপ্ন। দ্বিতীয়বারও কি তুমি মেয়েটির হাত ধরে দৌড়ালে? জি। প্রথমবার যেমন তার সঙ্গে কথাবার্তা হয়েছিল, দ্বিতীয়বারও হলো? জি। দ্বিতীয়বারও কি মেয়েটি পরে এসেছে? তুমি আগে এসে অপেক্ষা করছিলে? উম, জি না। দ্বিতীয়বারে মেয়েটি আগে এসেছিল, আমি পরে এসেছি। দ্বিতীয়বারের স্বপ্ন তুমি রাত কয়টায় দেখেছ? ঠিক বলতে পারবো না, তবে শেষ রাতের দিকে। ঘুম ভাঙার কিছুক্ষণের মধ্যেই ফজরের আজান হলো। দ্বিতীয়বারও স্বপ্নে মোটা গলার লোকটি কথা বলল? জি। লোকমান ফকির রুমালে কপালের ঘাম মুছতে লাগলো। সে অসম্ভব ঘামছে। আমি বললাম, পানি খাবে? পানি এনে দেব? জি স্যার, দিন। আমি পানি এনে দিলাম। সে এক নিঃশ্বাসে পানি শেষ করে ফেলল। আমি বললাম, স্বপ্ন ভাঙার পর তুমি দেখলে তোমার দুটি পাই ব্লেডে কেটে ক্ষতবিক্ষত হয়ে গেছে, তাই না? লোকমান হতভম্ব গলায় বলল, জি স্যার। আপনি কি করে বুঝলেন? তুমি খুঁড়িয়ে খুঁড়িয়ে ঘরে ঢুকলে, সেখান থেকে অনুমান করেছি। তাছাড়া তোমার পা স্বপ্ন দেখার পর কেটে যাচ্ছে বলেই স্বপ্নটা ভয়ঙ্কর। পা যদি না কাটতো
তাহলে স্বপ্নটা ভয়ঙ্কর হতো না, বরং একটা মধুর স্বপ্ন হতো। কারণ স্বপ্নে একটি মেয়ের সঙ্গে তোমার দেখা হচ্ছে, যে তোমার গা ঘেঁষে দাঁড়িয়ে আছে। 18-19 বছরের রূপবতী একটি মেয়ে হাত ধরে তোমার সঙ্গে দৌড়াচ্ছে। আমার কথার মাঝখানেই লোকমান ফকির পায়ের জুতা খুলে ফেলল, মোজা খুলল। আমি হতভম্ব হয়ে দেখলাম পায়ের তলা ফালা ফালা করে কাটা। এমন কিছু সত্যি সত্যি ঘটতে পারে আমি ভাবিনি। লোকমান ক্ষীণ গলায় বলল, এটা কি করে হয় স্যার? আমি ঠিক বুঝতে পারছি না, তবে স্বপ্নের ব্যাপারে পড়াশোনা যা করেছি তার থেকে তোমাকে একটা কথা বলতে পারি। ইনভার্ট রিয়াকশন বলে একটা ব্যাপার আছে। ধরো তোমার একটা আঙ্গুল পুড়ে গেল, সেই খবর স্নায়ুর মাধ্যমে যখন তোমার মস্তিষ্কে পৌঁছাবে তখন তুমি তীব্র ব্যথা পাবে। ইনভার্ট রিয়াকশনে কি হয় জানো? আগে মস্তিষ্ক আঙ্গুল পোড়ার অনুভূতি পায়, তারপর সেই খবর আঙ্গুলে পৌঁছে, তখন আঙ্গুলটি পোড়া পোড়া হয়ে যেতে পারে। স্বপ্নের পুরো ব্যাপারটা হয় মস্তিষ্কে, সেখান থেকে ইনভার্ট রিয়াকশনে শরীরে তার প্রভাব পড়তে পারে। এক লোক স্বপ্নে দেখতো তার হাতে কে যেন পিন ফুটাচ্ছে। ঘুম ভাঙার পর তার হাতে সত্যি সত্যি পিন ফোটার দাগ দেখা যেত। তোমার ক্ষেত্রে হয়তো তাই ঘটেছে। তবে এমন ভয়াবহভাবে পা কাটা ইনভার্ট রিয়াকশনে সম্ভব হয় বলে আমার মনে হয় না। তাহলে কি? আমি বুঝতে পারছি না। লোকমান ক্লান্ত স্বরে বলল, 1 মাস পর পর আমি স্বপ্নটা দেখি, কারণ পায়ের ঘা শুকাতে 1 মাস লাগে। আমি লোকমান ফকিরের দিকে খানিকক্ষণ তাকিয়ে থেকে বললাম, তুমি এখন থেকে একটা কাজ করবে। ঘুমোতে যাবে জুতা পায়ে দিয়ে। স্বপ্নে যদি তোমাকে দৌড়াতেও হয়, তোমার পায়ে থাকবে জুতা। ব্লেড তোমাকে কিছু করতে পারবে না। সত্যি বলছেন? আমার তাই ধারণা। আমার মনে হচ্ছে জুতা পরে ঘুমালে তুমি স্বপ্নটাই আর দেখবে না। লোকমান ফকির চলে গেল। খুব ভরসা পেল বলে মনে হলো না। আমি তাকে বলে দিয়েছিলাম 1 মাস পর স্বপ্ন দেখা হয়ে গেলে সে যেন আসে। সে এলো 1.5 মাস পর। তার মুখ আগের চেয়েও শুকনো, চোখ ভাবলেশীন, অথর্ব মানুষের মতো হাঁটছে। আমি বললাম, স্বপ্ন দেখেছ? জি না। জুতা পায়ে ঘুমাচ্ছ? জি স্যার, জুতা পায়ে দেওয়ার জন্যেই স্বপ্ন দেখছি না। আমি হাসি মুখে বললাম, তাহলে তো তোমার রোগ সেরে গেল। এত মন খারাপ কেন? মনে হচ্ছে বিরাট সমস্যায় পড়েছ। সমস্যাটা কি? লোকমান নিচু গলায় বলল, মেয়েটার জন্যে মন খারাপ স্যার। বেচারি একা একা স্বপ্ন দেখছে। এত ভালো একটা মেয়ে কষ্ট করছে। আমি সঙ্গে থাকলে সে একটু ভরসা পায়। নিজের জন্যে কিছু না, মেয়েটার জন্যে খুব কষ্ট হয়। লোকমানের চোখে প্রায় পানি এসে গেল। আমি বিস্মিত হয়ে তাকিয়ে রইলাম। সে বলে কি? স্যার, আমি ঠিক করেছি জুতা পরব না। যা হবার হবে। নার্গিসকে একা একা যেতে দেব না। আমি থাকবো সঙ্গে। মেয়েটার জন্য আমার খুব কষ্ট হয় স্যার। এত চমৎকার একটা মেয়ে। আমি স্যার থাকবো তার সঙ্গে। সেটা কি ভালো হবে? জি স্যার, আমি তাকে ছাড়া বাঁচব না। সে কিন্তু স্বপ্নের একটা মেয়ে। সে স্বপ্নের মেয়ে না স্যার। আমি যেমন, সেও তেমন। আমরা দুজন এই পৃথিবীতেই বাস করি। সে হয়তো ঢাকাতেই কোনো এক বাসায় থাকে, তার পায়ে ব্লেডের কাটা। আমি যেমন সারাক্ষণ তার কথা ভাবি, সেও নিশ্চয় ভাবে। শুধু আমাদের দেখা হয় স্বপ্নে। মিসির আলি সিগারেট ধরিয়ে বললেন, গল্পটি এই পর্যন্তই। আমি চেঁচিয়ে বললাম, এই পর্যন্ত মানে? শেষটা কি? শেষটা আমি জানি না। ছেলেটি ক্ষতবিক্ষত পা নিয়ে একবার এসেছিল। সে বলল, জুতা খুলে ঘুমানো মাত্রই সে আবার স্বপ্ন দেখে। স্বপ্নে মেয়েটির দেখা পায়। তারা দুজন খানিকক্ষণ গল্প করে, দুজন দুজনকে জড়িয়ে ধরে কাঁদে। একসময় মানুষের মতো জন্তুগুলো চেঁচিয়ে বলে, দৌড়াও দৌড়াও। তারা দৌড়াতে শুরু করে। ছেলেটি আপনার কাছে আর আসেনি? জি না। ছেলেটির বর্তমান অবস্থা সম্পর্কে আপনি কি কিছু জানেন? না, জানি না, তবে অনুমান করতে পারি। ছেলেটি জানে জুতা পায়ে ঘুমোলে এই দুঃস্বপ্ন সে দেখবে না। তারপরেও জুতা পায়ে দেয় না, কারণ মেয়েটিকে একা ছেড়ে দেয়া তার পক্ষে সম্ভব নয়। প্রেমের ক্ষমতা যে কি প্রচণ্ড হতে পারে, প্রেমে না পড়লে তা বোঝা যায় না। ছেলেটির পক্ষে এই জীবনে তার স্বপ্ন সঙ্গিনীর মায়া কাটানো সম্ভব না। সে বাকি জীবনে কখনো জুতা পায়ে ঘুমোবে না। সে আসলে দুঃস্বপ্নের হাত থেকে মুক্তি চায় না। দুঃস্বপ্ন হলেও এটি সেই সঙ্গে তার জীবনের মধুরতম স্বপ্ন। আপনার কি ধারণা নার্গিস নামের কোনো মেয়ে এই পৃথিবীতে সত্যি সত্যি আছে? মিসির আলি নিচু গলায় বললেন, আমি জানি না। রহস্যময় এই পৃথিবীর খুব কম রহস্যের সন্ধানই আমি জানি। তবে মাঝে মাঝে আমারও কেন জানি এই মেয়েটির হাত ধরে একবার দৌড়াতে ইচ্ছা করে। আরেক দফা চা হবে? পানি কি গরম করব?
প্রিয় পাঠক, এতক্ষণ আপনি শুনলেন জনপ্রিয় কথাসাহিত্যিক হুমায়ুন আহমেদ রচিত গল্প সঙ্গিনী। সঙ্গিনী মিসির আলি সিরিজের একটি গল্প। মিসির আলি বাংলা সাহিত্যের এক অনন্য সংযোজন। না, ভুল বলা হলো। শুধু বাংলা সাহিত্যে কেন, মিসির আলি আসলে পুরো বিশ্ব সাহিত্যে এক বিরল চরিত্র। তার একাধারে যেমন আছে প্রখর পর্যবেক্ষণ ক্ষমতা, সেই সাথে আছে যুক্তি প্রয়োগ করার অসামান্য দক্ষতা, আর সাথে আছে মানুষের মনকে বিশ্লেষণ করার অতুলনীয় জ্ঞান। মিসির আলির গল্পগুলোকে মোটামুটি 3টি ভাগে ভাগ করা যায়। প্রথম ভাগে থাকবে সেই সব গল্প আর উপন্যাস যেখানে বিভিন্ন মনস্তাত্ত্বিক জটিলতার বয়ান রয়েছে। মিসির আলি যেহেতু পেশায় একজন অ্যাবনর্মাল সাইকোলজির বিশেষজ্ঞ, তাই এই সব গল্পে মিসির আলিকে বেশ দারুণ ভূমিকায় অবতীর্ণ হতে দেখা যায়। উদাহরণস্বরূপ বলা যায় আমি এবং আমরা, আমি মিসির আলি, নিশিথিনী, জিন কফিলের মতো গল্পগুলোর কথা। দ্বিতীয় ভাগে থাকবে সেই সব গল্প যেখানে মিসির আলি তার অসামান্য পর্যবেক্ষণ ক্ষমতা দিয়ে আপাত রহস্যময় ঘটনাকে পাঠকের কাছে তুলে ধরেন সহজ সরল সমাধান। এই ধরনের গল্পগুলোয় প্রথম দিকে কিছু ভৌতিক কর্মকাণ্ড থাকলেও শেষমেশ যুক্তির কাছে তা পরাজিত হয়। এই ক্যাটাগরির গল্পের মধ্যে আছে মিসির আলির অমীমাংসিত রহস্য, চোখ, বৃহন্নলা ইত্যাদি গল্প। আর তৃতীয় ভাগে আছে এমন কিছু ঘটনার বয়ান যার সমাধান মিসির আলি নিজেও করতে পারেন না। এগুলোকে ফ্যান্টাসি ঘরানার গল্প বলা যেতে পারে, কারণ এই ধরনের গল্পগুলোয় মিসির আলি প্রথম দিকে খুব চেষ্টা করেন যুক্তিতর্ক দিয়ে ঘটনার ব্যাখ্যা দিতে, কিন্তু শেষমেশ বিভিন্ন অশরীরী ভৌতিক ব্যাপার স্যাপার ঘটে পুরো ঘটনাটাকে আরও রহস্যময় করে দিয়ে যায়। এই ধরনের গল্পের উদাহরণ হিসেবে আমরা বলতে পারি দেবী, নিষাদ, অন্যভুবন, বিপদ প্রভৃতি গল্পের কথা। আমাদের আজকের গল্প সঙ্গিনী এই তৃতীয় শ্রেণীর গল্পের মধ্যে পড়ে। খেয়াল করলে দেখা যাবে এই গল্পে লোকমান ফকিরের স্বপ্ন বিষয়ক যে সমস্যা তা মিসির আলি আংশিক সমাধান দিলেও কেন লোকমান ফকির এই জাতীয় স্বপ্ন দেখে তার কোনো ব্যাখ্যা তিনি দিতে পারেননি। বা স্বপ্নটা আসলে কি, স্বপ্নের ওই জন্তু সদৃশ প্রাণীরা কারা তাও তিনি বলতে পারেননি। কিন্তু তারপরেও স্বীকার করতে দ্বিধা নেই যে আমার পড়া অন্যতম সুন্দর একটি গল্প হলো এই সঙ্গিনী। তবে মজার ব্যাপার হলো গল্পটাকে লেখক এত সুন্দর করে সাজিয়েছেন যে প্রথম পড়ায় এর ফাঁকির অংশটা প্রায় ধরতেই পারা যায় না। এখন প্রশ্ন হলো ফাঁকিটা কোথায়? চলুন দেখা যাক। তবে প্রথম কথা, এটা মিসির আলির গল্প, অথচ গল্পটায় মিসির আলি নিজেই অনুপস্থিত। মিসির আলি অনুপস্থিত মানে? মিসির আলি অনুপস্থিত বলতে আমি আসলে বলতে চাইছি মিসির আলির যে চৌকস বুদ্ধিদীপ্ত ব্যাপার, অতি প্রাকৃত ব্যাপারকে খণ্ডন করার যে যৌক্তিক প্রক্রিয়া, তার পুরোটাই এই গল্পে অনুপস্থিত। গল্পের একদম শুরুতে মিসির আলি যেভাবে লজিক্যাল ডিডাকশনের মাধ্যমে লেখকের স্ত্রীর সাথে ঝগড়ার ব্যাপারটা তুলে ধরলেন, গল্পের পরবর্তী অংশে এই ব্যাপারটাই মিসিং মনে হয়েছে আমার কাছে। আমার কাছে মনে হচ্ছিল মিসির আলি যেন শুরু থেকেই লোকমান ফকিরের গল্পকে বিশ্বাস করতে চাইছেন। তাই আমি চিন্তা করেছি লোকমান ফকিরের গল্পটাকে একটু মিসির আলির দৃষ্টিতে দেখব। আমার এই দেখায় হয়তো ভুল থাকতে পারে, আশা করছি সচেতন পাঠক আমার এই ভুল ধরিয়ে দেবেন। প্রথমে নজর দেওয়া যাক লোকমান ফকিরের দিকে। লোকমান ফকিরের বয়স 30-35, শিপিং কর্পোরেশনে মোটামুটি ধরনের চাকরি করে, মুখ পাণ্ডুর বর্ণ, মৃত মানুষের চোখের মতো ভাবলেশীন চোখ, কাঁঠাল বাগানে একটা বাড়ি ভাড়া করে থাকে, বিয়ে করেনি কিন্তু বিয়ের কথা ভাবছে, মামাতো বোনের সঙ্গে বিয়ের কথাবার্তা হচ্ছে, কিন্তু সে তার মামাতো বোনকে বিয়ে করতে চাচ্ছে না, মেয়েটিকে তার পছন্দ না। কিন্তু কেন? মামাতো বোনটি কি অসুন্দর? সেই কথা গল্পে কোথাও বলা নেই। তবে মামা যেহেতু তাকে পড়াশোনা করিয়েছে, তাই মামাতো বোনের কিছু সমস্যা থাকলেও তাকে বিয়ে করতে হবে, এমন একটা বাধ্যবাধকতায় পড়ে গেছে সে। কিন্তু প্রশ্ন হচ্ছে কেন সে বিয়ে করতে চাচ্ছে না? আমার মনে হয় সে আসলে তার যৌবন হারিয়েছে। ওই লাইনটা খেয়াল করি, যেখানে লেখক লিখেছেন যৌবনের যে নিজস্ব জ্যোতি যুবক যুবতীর চোখে থাকে তার কিছুই লোকমান ফকিরের মাঝে নেই, অর্থাৎ তার যৌবন ফুরিয়ে গেছে। এই কারণেই সে আসলে বিয়ে করতে ভয় পাচ্ছে, আর এই ভয় থেকেই সে নিজে নিজেই সৃষ্টি করেছে এই গল্পটিকে। লক্ষ্য করি গল্পে একবার বলা হয়েছে লোকমান ফকির পুরো গল্পটা মুখস্থ বলে যাওয়ার মতো করে মিসির আলির কাছে বলতে থাকে, যেন সে আগে থেকে ঠিকঠাক করে এসেছে এবং অনেকবার রিহার্সাল করে এসেছে। আবার কথা বলার সময় একবারও মিসির আলির দিকে তাকাচ্ছে না, যখন মিসির আলি প্রশ্ন করছেন তখনও না। চোখে চোখ পড়লে যদি তার এই মিথ্যের অংশটা ধরা পড়ে যায়, এই ভয়েই সে তাকায়নি মিসির আলির দিকে। আবার লক্ষ্য করি স্বপ্নে আমরা সাধারণত যা দেখি তার সব কিছু আমাদের মনে থাকে না, অথচ লোকমান ফকির তার পুরো স্বপ্নটা ডিটেইলে বলতে পারে, এমনকি
কাশির শব্দের মতো তুচ্ছ শব্দও তার মনে থাকছে 2 মাস আগে দেখা একটা স্বপ্নের। এরপরে আরেকটা লাইন খেয়াল করি। মিসির আলি বলছে, ইনভার্ট রিয়াকশনে ঘুম ভাঙার পর সত্যি সত্যি হাতে পিন ফোটার দাগ দেখা যায়। তবে এমন ভয়াবহভাবে পা কাটা ইনভার্ট রিয়াকশনে সম্ভব বলে তার মনে হয় না। অর্থাৎ মিসির আলিও এখানে সন্দেহ প্রকাশ করছিলেন যে এটা আসলে ঠিক ইনভার্ট রিয়াকশনের কাজ নয়। তাহলে কিসের কাজ? উত্তর একটাই, লোকমান ফকির নিজেই করেছে, যাতে তাকে বিয়ে করতে না হয়। ওহ, এখানে একটা কথা বলে রাখি, গুগলে অনেক ঘাটাঘাটি করেও এই ইনভার্ট রিয়াকশন নামক বস্তুর হদিশ পাইনি আমি। সম্ভবত এটা হুমায়ুন আহমেদের বানানো জিনিস। হুমায়ুন আহমেদ এমন নানা আবজাব জিনিস বানিয়ে পাঠকদের ভালোই ঘোল খাইয়েছেন। আপনারা কেউ এই বিষয়ে জানলে কমেন্ট করে জানাতে পারেন। যাই হোক, তারপরেও মিসির আলি যেহেতু বিশ্বাস করতে চেয়েছেন এটা স্বপ্নেরই কাজ, তাই তিনি আর এই নিয়ে কোনো প্রশ্ন তোলেননি। মিসির আলির ভাবগতিক দেখে তখন মনে হচ্ছিল তিনি বুঝি একটা জটিল দুঃস্বপ্নের আবিষ্কার করেই ছাড়বেন। এমন পণ করেছেন এই গল্পে। আর ঠিক এইখানেই আমার দ্বিতীয় কনফিউশনটা সৃষ্টি হয়। আচ্ছা, এই গল্পটা পুরোটাই মিসির আলির বানানো গল্প নয় তো? হয়তো লোকমান ফকির নামে আসলেই কেউ নেই, পুরো গল্পটাই মিসির আলি ইচ্ছাকৃতভাবে বানিয়েছেন। এমনটা কেন মনে হলো বলি তাহলে। দেখুন, গল্পে লোকমান ফকির শিপিং কর্পোরেশনের মোটামুটি ধরনের একটা চাকরি করে। অর্থাৎ ধরেই নেওয়া যায় তার পড়াশোনা খুব একটা বেশি নয়। এহেন মানুষ মিসির আলির মতো বিশ্ববিদ্যালয়ের একজন পার্ট টাইম টিচারের হদিস কোথায় পেল? গল্পে এই প্রশ্নের কোনো উত্তর নেই। আবার মিসির আলিও তাকে জিজ্ঞেস করেন না, তুমি কোথায় আমার ঠিকানা পেয়েছ? আমরা অন্যান্য গল্পে দেখেছি মিসির আলি তার প্রতিটা ক্লায়েন্টকে এই ব্যাপারে জিজ্ঞেস করেন। ব্যতিক্রম শুধু লোকমান ফকির। কেন? এবারে শুরুর বাক্যটা লক্ষ্য করি। গল্প শুনবেন নাকি? অর্থাৎ শুরু থেকে মিসির আলি যেন লেখকের কাছে একটা গল্প বলতে চাচ্ছিলেন। এবারে গল্পের শেষ প্যারাটা খেয়াল করি। তবে মাঝে মাঝে আমারও কেন জানি এই মেয়েটির হাত ধরে একবার দৌড়াতে ইচ্ছা করে। তার মানে দাঁড়ালো, এই গল্পটা আসলে মিসির আলির নিজের একটা কামনার গল্প। সে নিজেই আসলে চায় এমন একটা স্বপ্নে মেয়েটার সাথে দৌড়াতে, তাই সে এমন গল্পের অবতারণা করেছে। যাই হোক, গল্পের আর গভীরে প্রবেশ না করি। আমি জানি এমনিতেই এই সুন্দর গল্পের যথেষ্ট 12টা বাজিয়েছি আমি। আপনাদের মনে যদি এমন কিছু আসে তাহলে জানাতে পারেন কমেন্ট বক্সে। সবাইকে শুভকামনা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কথা হবে পরবর্তী কোনো গল্পে। ধন্যবাদ।